আজ আমরা রাজা রামমোহন রায় সম্বন্ধে কিছু জানব। হ্যাঁ। রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর গ্রামে 10ই মে 1774 খ্রিস্টাব্দ মতান্তরে 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ওনার মৃত্যু হয় ইংল্যান্ডের ব্রিস্টল শহরে 27 সেপ্টেম্বর 1833 খ্রিস্টাব্দে। শক্তিমন্ত্রে দীক্ষিত শ্যাম ভট্টাচার্যের বাড়ি এসেছেন তার কন্যা তারিণী দেবী, সঙ্গে শিশুপুত্র। শ্যাম ভট্টাচার্য মশাই পুজো আহ্নিক সেরে ঠাকুরের প্রসাদী বেলপাতা এনে তার দাদু ভাইয়ের হাতে দিলেন। নাতি কিন্তু বেলপাতা মাথায় না ঠেকিয়ে সোজা পুড়ে দিল নিজের মুখে, তারপর কয়েকবার চিবিয়ে নিয়ে গিলে ফেলল। দাদু এই কাণ্ড দেখে রেগে ও অভিমানে কন্যা তারিণী দেবীকে বললেন, দেখিস তোর এই ছেলে একদিন ধর্মবিরোধী হবে। কথাটা শুনে মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো টপ টপ করে। অবশেষে পিতা আদর করে তাকে বললেন, যা বলেছি তা মিথ্যে হবে না, তবে দেখিস এই পুত্র অসাধারণ হবে। ওই নাতিটি কে বলতে পারো? তিনি হলেন রাজা রামমোহন রায়। তার পিতা রামকান্ত রায় ছিলেন হুগলি জেলার রাধানগরের একজন সম্ভ্রান্ত জমিদার। ছোটবেলা থেকেই রামমোহন খুব মেধাবী ছিলেন। এত গভীর মনোযোগের সঙ্গে তিনি লেখাপড়া করতেন যে যা তিনি একবার পড়তেন তা আর ভুলতেন না। অতি অল্প বয়সে তিনি বিদেশি ভাষা গ্রিক, ফরাসি, আরবি, ইংরাজি, পার্সি, হিব্রু, উর্দু, ল্যাটিন প্রভৃতি আয়ত্ত করেন। এরপর তার বাবা তাকে সংস্কৃত শিক্ষার উদ্দেশ্যে কাশীতে পাঠান। ফলে অল্প কিছুদিনের মধ্যেই তিনি সংস্কৃত ভাষাতে পণ্ডিত হয়ে ওঠেন। এই সময় খুব কম বয়সেই ধর্ম সম্বন্ধে তার মনে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। ক্রমে ধর্ম বিষয়ে নানা বই পড়ে তিনি মূর্তি পুজোর বিরোধী হয়ে ওঠেন। রামমোহন তখন 20 বছরের তরুণ। বিদ্যাচর্চার মধ্য দিয়ে যে জ্ঞান তিনি লাভ করেছিলেন তা তার বিচার শক্তিকে করে তুলেছিল মার্জিত। এছাড়া তর্ক করার ক্ষুরধার বুদ্ধির আর যুক্তির সামনে বড় বড় পণ্ডিতেরাও তখন খড়কুটোর মতো ভেসে যেতে লাগলেন। সর্বসংস্কার মুক্ত দৃষ্টি দিয়ে তিনি নিজের সমাজবিধি ও আচার ব্যবস্থাকে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে শুরু করেন। তারপর একদিন বলতে শুরু করলেন, প্রতিমা পূজা করা ভুল, সতীদাহ অন্যায়, কুলীনের একটির বেশি বিয়ে করা উচিত নয়। শাস্ত্রের নীতি সম্বন্ধে প্রচলিত বিকৃত ধারণা তিনি সংশোধন করলেন। যুগ যুগান্তরের সংস্কার মানুষ কি এক কথায় ভুলতে পারে? সবাই চমকে উঠল। সর্বস্থ তথা অসাধু লোকেরা তার সম্বন্ধে বললেন, নাস্তিক, মেলোচ্ছ, অনাচারী। তরুণ যুবকটির তর্কের সামনে স্বল্পবুদ্ধি পণ্ডিতেরা দাঁড়াতে পারলেন না, কিন্তু হেরে গেলেও তারা হটে গেলেন না। ছুটে গেলেন তার বাপের কাছে, বললেন, এত বড় ব্রাহ্মণ কুলে রাধানগরের বন্দ্যোপাধ্যায় বংশে এমন ছেলে জন্মালো। এতগুলি ব্রাহ্মণের বিরক্তি সৃষ্টি করেছে দেখে রামকান্ত রায়মশাই পুত্রের উপর প্রসন্ন হতে পারলেন না। ছেলেকে ডেকে বললেন, এসব করো না। কিন্তু জীবনের বড় কিছু করার প্রেরণা যিনি পেয়েছেন, সত্য ধরা পড়েছে যার অন্তরে, বিধিনিষেধের গণ্ডি তাকে বেঁধে রাখতে পারে না। রামমোহন তার সকল জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শক্তি সকল মানুষের সর্বাঙ্গীন মঙ্গল সাধনে নিয়োগ করলেন। প্রচলিত সংস্কার এবং শাস্ত্রের অপব্যাখ্যা থেকে যারা হীন পথে স্বার্থ লাভ করেন তারা ছুটে এলেন তার বাবার কাছে। বললেন, আর সহ্য করা যায় না। লেখাপড়া করতে করতে ছেলেটির মাথা একেবারে বিগড়ে গেছে। ইংরেজি পড়াশোনার দোষী ওই, আর সওয়া যায় না। আপনি যা হয় একটা ব্যবস্থা করুন। পিতা তখনই সকলের সামনে ছেলেকে ডেকে বললেন, এসব হচ্ছেটা কি? ছেলে বললেন, অন্যায় তো কিছু করিনি বাবা, ন্যায় অন্যায় বুঝি না। সমাজের প্রধানেরা যাতে বিরক্ত হন
এমন কিছু করা তোমার উচিত নয়। এরা আমার ভুল কোথায় বুঝিয়ে দিন। অন্যায়কে অন্যায় বলা কি পাপ? মানুষের মিথ্যে ভুল ভেঙে দেওয়া কি দোষণীয়? রামমোহনের সঙ্গে তর্কযুদ্ধে অসমর্থ অল্প বুদ্ধি পণ্ডিতের দল এবার রুষ্ট হয়ে উঠলেন। বললেন, তুমি কি বলতে চাও আমরা এতদিন ধরে যা আচার পালন করেছি আমাদের বাপ পিতামহেরা তাহলে কি ভুল? যুবকটি বললেন, আমি বাপ পিতামহের কথা জানি না, তবে আপনারা নিজের নিজের সুবিধা মতো হিন্দু শাস্ত্রে যে অপব্যাখ্যা করছেন তা প্রতিদিন দেখছি। কি, তুমি তোমার পিতার সামনে আমাদের এত বড় অপমান করার সাহস করো? দেখুন মশাই, এই ছেলেকে আপনি ঘরে স্থান দিলে আপনাকে সমাজচ্যুত করা হবে। অগত্যা পিতা বাধ্য হয়েই সকলের সামনে ছেলেকে তাড়িয়ে দিলেন। এরপর শুরু হলো নানা ঘাত প্রতিঘাত, কিন্তু আগুন ছাই চাপা রইল না। বাড়ি ছাড়ার পর অজানাকে জানার জন্য তিনি পায়ে হেঁটে তিব্বতে যান। সেখানে তিনি নিজের মতো নিজের চিন্তাভাবনার কথা প্রচার করতে লাগলেন। সেখানকার বৌদ্ধরা প্রথমটায় তাকে বুঝিয়ে সুঝিয়েও পথে না আনতে পেরে শেষে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেন। একজনের সহায়তায় তিনি সে যাত্রায় রক্ষা পান। অসাধারণ পাণ্ডিত্যের জন্যই তিনি সরকারি দেওয়ানের পদে চাকরি পান। 1803 খ্রিস্টাব্দে তিনি মুর্শিদাবাদের কালেক্টর উডফোর্ডের কাছে কাজ নেন ও যশোরে চলে যান। এই চাকরি তিনি 2 মাসের বেশি করতে পারেননি। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মচারী জন জিগরির সঙ্গে তার পরিচয় হয়। এরই অধীনে 1805 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ করেন। তখন তার কর্মস্থল ছিল রংপুর। এরপর চাকরি ছেড়ে কিছুদিন মুর্শিদাবাদে থেকে তিনি কলকাতায় চলে এসে ধর্মালোচনা ও সমাজ সংস্কারে মন দেন। তিনি জাতিভেদ প্রথা মানতেন না। তিনি মনে করতেন ঈশ্বর এক, ঈশ্বর নিরাকার। তিনি তখন কমল বসুর বাড়িতে ব্রাহ্ম সমাজ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান স্থাপন করেন। এরপর তিনি রঘুনাথপুরের এক শ্মশান ভূমিতে একটি বাড়ি তৈরি করেন এবং সেখান থেকেই উপাসনা, সমাজ সংস্কার ও সাহিত্য সেবার কাজ চালিয়ে যেতে থাকেন। তিনি বড়লাট লর্ড বেন্টিংয়ের সহযোগিতায় পৈশাচিক সতীদাহ প্রথা নির্মূল করেন। রামমোহনের সময় দিল্লির বাদশাহ ছিলেন দ্বিতীয় আকবর। তিনি নামে মাত্র বাদশাহ ছিলেন, শাসন ক্ষমতা ছিল ইংরেজের হাতে। বাদশাহ ইংল্যান্ডের রাজার দরবারে রামমোহনকে দূত হিসেবে পাঠিয়েছিলেন রাজার কাছে দাবি পেশ করতে, কারণ তিনি শুধুমাত্র ধর্মপ্রচারক ও সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ। বাদশাহ দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়ে 1830 খ্রিস্টাব্দে 14ই নভেম্বর তারিখে বিলেত পাঠিয়েছিলেন এবং রামমোহন ইংল্যান্ডের রাজার কাছ থেকে বাদশাহের দাবিগুলি আদায় করতে পেরেছিলেন। এরপর তিনি ইংল্যান্ড থেকে ফ্রান্সে যান। ফ্রান্সের রাজা লুই ফিলিপ তার ভোজসভায় আমন্ত্রিত করেন। এরপর কিছুদিনের মধ্যেই তিনি ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে আসেন এবং বিশ্রামের জন্য ইংল্যান্ডের ব্রিস্টল শহরে যান। সেখানেই তার দেহাবসান হয়।